আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুণগত রসায়নে এমসিকিউ সলভ যেটা আছে এটা কিন্তু হচ্ছে আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয়। এর আগের দিন হচ্ছে আমরা বই দাগাই দিয়েছিলাম, খুব সুন্দরভাবে বইটা দাগাই দিয়েছিলাম। আজকে আমাদের হচ্ছে অধ্যায়ের পিছনে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা দেখবো। আচ্ছা দেখো তো সবার কাছে নোটিফিকেশন চলে গেছে কিনা, সবার লাইভে হচ্ছে মাইক্রোফোন সবকিছু সাউন্ড ভালো মতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্টে জানাও। আচ্ছা হ্যাঁ, লাইভ শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানাও। ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও তো। সাউন্ড ইজ ওকে, সাউন্ড ঠিকঠাক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো আজকে আমাদের কি গুণগত রসায়নের যে অধ্যায়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে সেইগুলো আগে সলভ করব, এবং এর পিছনে কিন্তু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে আসা কোশ্চেন গুলো আছে, সেগুলো আমরা আজকে সলভ করব। আচ্ছা এখন দেখো প্রথমেই আমাদের আজকে ক্লাস ডিউরেশনটা বেশ বেশি বড় হবে না, কারণ বুঝতেইছো হচ্ছে আমাদের কোশ্চেন সলভ করতে বেশ সময় লাগবে না যদি কি হয় পারা যায়, তাই না? ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল? প্রলেপ ব্যবহার করছে কোনটার? কথা হচ্ছে দেখো এখানে আমরা পরমাণু হিসেবে গোল্ড ব্যবহার করছিলাম, তাই না? গোল্ডের বার ব্যবহার করছিলাম, এবং প্রলেপ ব্যবহার করা হয়েছিল কিন্তু জেটেনএস এর অর্থাৎ জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করছিলাম। অর্থাৎ আমাদের একের অ্যান্সারটা কি হবে? খ। আচ্ছা এখন 2 নম্বরে বলছে দেখো 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? n এবং l এর মান। আচ্ছা 3p, তাইলে বলতো এখানে n এর মান কত? প্রধান শক্তি স্তর কি 3 না? এখানে প্রধান শক্তি স্তর কত? 3, কিন্তু এটা প্রধান শক্তি স্তর। এবং বলতেছে l এর মান কত? আচ্ছা তাহলে p যেহেতু আছে তাহলে p এর ক্ষেত্রে l এর মান কত হয় দেখি বলো তো। p এর ক্ষেত্রে l এর মান কিন্তু হয় 1, তাই না? তাহলে n সমান সমান 3 এবং l সমান সমান কত হবে? 1। 2 নাম্বার। এখন 3 নাম্বার দেখো আসতেছে একটি মৌলের পরমাণুতে বহিঃস্তরের দুটি অরবিটাল ইলেকট্রন বিন্যাস হলো 3d10 এবং 4s1 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে? তাহলে বলো তো আমরা যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে এই ইলেকট্রন বিন্যাস তুমি 3d10 এবং 4s1, তাহলে বলো তো ইলেকট্রন সংখ্যা মোট কয়টা হলো? 10 প্লাস 1 মানে কত? 11টা না? তার মানে এর গ্রুপ সংখ্যা কিন্তু হবে 11 নাম্বার। এখন 11 নাম্বার গ্রুপ দেখি বলো তো, এখানে 11 নাম্বার গ্রুপ কোনটা? বোঝা যাচ্ছে এটা পর্যায় তো 4, কারণ সর্বশেষ কক্ষপথ এখানে 4, এবং হচ্ছে গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার কিন্তু এখানে 11। তাইলে আমাদের অ্যান্সারটা কত হবে? এই যে চতুর্থ পর্যায় এবং কত গ্রুপ হচ্ছে 11, এই হলো বিষয়। এখন দেখো বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর কোনটি? বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ পরিসর। আচ্ছা ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার সবচেয়ে বেশি দেখি বলতো। এখানে ইউভি রশ্মি আছে, এক্স রে আছে, অবলোহিত অর্থাৎ আইআর ইনফ্রারেড আছে, এবং রেডিও ওয়েভ আছে। সবচেয়ে বেশি কিন্তু আমাদের রেডিও ওয়েভ অর্থাৎ রেডিও তরঙ্গ, তাই না? এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং শক্তি কি সবচেয়ে কম। 5 নম্বরে বলা আছে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? ডি ইলেকট্রনের জন্য সঠিক। আচ্ছা তাহলে ডি ইলেকট্রন যদি হয় 4টি কোয়ান্টাম সংখ্যার মান, দেখো সবগুলোতেই প্রথমটা দিছে হচ্ছে 4, প্রথমটা কত দিছে? 4, কারণ এন এর মান কত দেখি বলতো? 4। এখন ডি যদি উপশক্তি স্তর হয় তাহলে এল এর মান কত হবে? এল এর মান কিন্তু 2 হবে, তাই না? এখন দেখো অপশন আমাদের খ এবং ঘ এই দুইটার ভিতরে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন এইটার দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0, আর এইটার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা -1/2, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু -1/2 হওয়া পসিবল, তাই না? তার মানে ডি ইলেকট্রনের জন্য সঠিক কোনটা হবে? 4, 2, 1 এবং -1/2। পরবর্তীতে বলছে যে দেখো নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, অর্থাৎ কোনটা সম্ভব না। ঠিক আছে, এখন দেখো প্রথম অপশন হচ্ছে 3, হচ্ছে n এর মান হচ্ছে 3, তাহলে l এর মান 2, ঠিক আছে। এবং m এর মান আছে -2, এটাও হইতে পারে। স্পিন কোয়ান্টাম সংখ্যা দিছে কত? +1/2, এটা তো অবশ্যই হইতে পারে। পরেরটা n এর মান দিছে হচ্ছে 4, l এর মান দিছে 0, হ্যাঁ এটা হইতে পারে। m এর মান দিছে 0, অবশ্যই এটা হতে পারে। এবং s এর মান দিছে +1/2, এটাও কিন্তু হতে পারে। n এর মান দিছে 3, l এর মান দিছে 2,
এবং দেখো m এর মান দিছে কত -3। এটা কি সম্ভব আমাকে বলো তো, এটা কি সম্ভব? n এর মান হচ্ছে 3, l এর মান হলো 2, m এর মান হচ্ছে -3, এটা কিন্তু সম্ভব না। তাহলে আমাদের অবাস্তব কোনটা হবে? গ। পরবর্তীতে বলা আছে দেখো নাইট্রোজেন 715 আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা কত হবে এখানে? আমাদের এই যে 7 দেখতেছো এটা কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা না? আর 15 যেটা আছে সেটা কিন্তু ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। 15 মাইনাস 7 কত হয়? 5 3 8, তাই না? এইটা হলো নিউট্রন সংখ্যা। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এটা তোমাদের যে কোনো একটা কনফিউশনে তৈরি করতে পারে। এটা মনে হইতে পারে আইআর এবং এমআরআই এই দুটোর ভিতর কোনটা হবে, কারণ মস্তিষ্কের আসলে ডিরেক্টলি টিউমার শনাক্তকরণে কিন্তু আমাদের আইআর ব্যবহার করা হয় না। মস্তিষ্কের বিভিন্ন ডট, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি আমরা দেখছি কি ডট, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি এটা করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে মস্তিষ্কের খুলির কর্টেক্স হচ্ছে তোমার পর্যবেক্ষণে, তারপরে হচ্ছে তোমার মস্তিষ্কে শোষিত মানে হিমোগ্লোবিনের হচ্ছে শোষিত অঞ্চল কতটুকু আছে, অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে প্লেস কতটুকু আছে সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আইআর ব্যবহার করি, ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করি। কিন্তু মস্তিষ্কের টিউমার আছে কিনা সেটা দেখার জন্য আমাদের ব্যবহার করা হয় কি? এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই এর পুনর কি বলছিলাম? এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স কি? ইমেজিং। বাংলাতে কি বলা হয়? ম্যাগনেটিক মানে কি চৌম্বকীয়, রেজোনেন্স মানে কি অনুরণন, আর ইমেজিং মানে কি প্রতিচ্ছবিকরণ। তাহলে কি চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ বাংলাতে। ঠিক আছে। 9 নম্বরে বলতেছে দেখো জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবে? ইউভি রশ্মি, এমআরআই, এনএমআর, ডট। এই তিনটাই তো বুঝতেছো সব সেম। এখানে হবে কি ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রে এর মাধ্যমে আমরা কি করি? জালটাকে শনাক্ত করি। বোর পরমাণুতে একটি ইলেকট্রন 4টি শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এটা কিন্তু এর আগের দিন খুব ভালোভাবে দাগাই দিয়েছিলাম। ইভেন এই সবগুলোই হচ্ছে দাগানোর ভিতরে। বোর পরমাণুতে একটা ইলেকট্রন 4র্থ শক্তি স্তর, আমি বলছিলাম যদি এন এর মান যেটা হবে, প্রধান শক্তি স্তরের মান যেটা হবে সেটাই ততগুলাই কি তৈরি করবে? পূর্ণ তরঙ্গ তৈরি করবে। অর্থাৎ এন এর মান যা ততগুলো কি পূর্ণ তরঙ্গ, ততগুলো পূর্ণ তরঙ্গ, তত এন এর মান যা ততগুলো কি হবে? ততগুলো পূর্ণ তরঙ্গ। এন এর মান যেটা হবে ততগুলোই কি হবে? পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে এন এর মান যদি 4 হয় অবশ্যই পূর্ণ তরঙ্গ কয়টা হবে? 4টা হবে না? এই বিষয়। আচ্ছা, সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? আমি বলছিলাম সোডিয়ামের শিখা পরীক্ষায় দুইটা বর্ণালী সৃষ্টি হয়, একটা হচ্ছে D1 এবং D2, এবং দুইটার আমি বলছিলাম যে দুইটাই মুখস্থ রাখা লাগবে। একটা হলো 590 আর একটা হচ্ছে 589 সামথিং এরকম ছিল। তাহলে এটা কত হবে? 590, 589.6 ছিল প্রবাবলি। দেখো রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? RH না? RH এর মান কত? RH এর প্রকৃত মান কিন্তু 109.678 পার সেন্টিমিটার। এখন তোমাকে যদি বলা হয় পার মিটারে বের করতে, তাহলে সেটা হয় 10.97 ইন্টু 10⁶ পার মিটার, এটা আসে। এখন তুমি যদি এটা এই দশমিকটা তুমি যদি এক ঘর আগে নিয়ে আসো তাহলে এটা কি 7 হয়ে যাবে না? 6 এর জায়গায় কিন্তু এটা 7 হয়ে যাবে। অ্যানসার কত? 1.097 ইনটু 10⁻7। এই যে দেখো 1.096 ইনটু 10⁻6 হলো 12 নাম্বার। 13 নাম্বার বলছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়? মিউ বার সমান 1 বাই ল্যামডা। অবশ্যই সত্য এটা। অর্থাৎ মিউ বার আমি বলছিলাম তরঙ্গ সংখ্যা কিসের বিপরীত? তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত। খ নম্বরে বলছে মিউ অর্থাৎ আমাদের কি এইটা, এই যে দেখো মিউ, এটা কিন্তু কম্পাঙ্ক বোঝানো হয়। আমরা হচ্ছে ই সমান এইচ এফ পড়ছিলাম, হচ্ছে আমরা এটা ফিজিক্সে পড়ছি, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে ওইটা এফ লেখা বাদ দিয়ে কি লিখছে? মিউ, যেটাকে কি লেখা যায়? সি ডিভাইড বাই ল্যামডা। এখন এটা সঠিক কোনটা বলছে সঠিক নয়, তাহলে এটা তো সঠিক, এটা তো ঠিকই আছে, এটা ঠিক আছে, দেন এটা ঠিক আছে। এখন সঠিক নয় কোনটা দেখি বলো? এটাও কিন্তু ঠিক আছে, ই সমান এইচ নিউ, এটাও ঠিক আছে। তাহলে ই সমানুপাতিক ল্যামডা, এটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিক নাই, কারণ আমরা কি জানি ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি না।
অর্থাৎ ই এর সাথে এটা সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক না? অর্থাৎ এইভাবে লিখতে পারো, ই সমানুপাতিক 1/λ, তুমি এইভাবে লিখতে পারো, বাট সমানুপাতিক ল্যামডা তুমি কখনোই লিখতে পারবে না, বুঝছো? ঠিক আছে, দেন পরের স্লাইডে চলে যাই। এখানে বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এইচ এর মান, এইচ এর মান কত? 6.626 ইনটু 10⁻⁻34। এত কি জুল সেকেন্ড না? এত জুল সেকেন্ড। তাহলে দেখো অ্যান্সার কত হবে আমাদের? গ নাম্বারটা অ্যান্সার হবে না? 6.626 ইনটু 10⁻⁻34 জুল সেকেন্ড। এককের ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা, লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই একটু ভালো মতো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। লাইভে একটু কমেন্ট একটু চেক দিব। এটা কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে দেখো 15 নম্বরে বলছে বোর ব্যাসার্ধের মান কত? আচ্ছা, বোর ব্যাসার্ধ বলতে কি বোঝানো হয় দেখি বলো তো। বোর ব্যাসার্ধ যেটা আছে সেটা কিন্তু আমি বলছিলাম এর আগের দিন যে হাইড্রোজেন পরমাণুর যে প্রথম যে কক্ষপথ, সেই কক্ষপথের ব্যাসার্ধকেই কি বলা হয়? বোর ব্যাসার্ধ। এবং সেটার মান কত? তুমি যদি এটা মান নির্ণয় করো, এটা আসবে 0.53 ইনটু 10⁻⁻10 মিটার। এটা তুমি যদি 0.53 করো, এখন একটা দশমিক তুমি যদি এটা ডান পাশে করো, তাহলে কত আসবে? 5.3 আসবে না? 5.3 ইনটু 10⁻11 আসবে সেই ক্ষেত্রে। এই যে এটা হলো আমাদের অ্যান্সার, 5.3 ইনটু 10⁻11। নিচের কোনটি কম্পোজিট কণিকা? কম্পোজিট কণিকা বলছিলাম, কম্পোজিট কণিকা শুধুমাত্র দুইটা বিদ্যমান, কম্পোজিট কণিকা, এবং বলছিলাম যে আসলেই অনেক গুরুত্বপূর্ণ এটা। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা কি কি? আলফা কণা এবং 2 নম্বরে কি? ডিউটেরন। এই ডিউটেরনটা কি বলছিলাম? ডিউটেরনটা বলছিলাম যে হচ্ছে আমাদের যে প্রোটন আছে, অর্থাৎ আমাদের যে হাইড্রোজেন আছে, তাই না? এই হাইড্রোজেন তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তো এই যে ডিউটেরিয়াম যেটা আছে, ধরো এই যে ডি, এখানে কি হাইড্রোজেন, তার মানে এখানে 1 হবে না, এর ভর সংখ্যা কত হয়ে যাবে? 2। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, যেহেতু ডিউটেরিয়াম লিখছি এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, এইটাই হলো কি? ডিউটেরন। তাহলে আলফা কণা এবং ডিউটেরন হচ্ছে কি? কম্পোজিট কণিকা। তাহলে নিচের কোনটি কম্পোজিট কণিকা? আমরা কি দিব? ডিউটেরন। 17 নম্বর বলতেছে নিচের কোন জোড়া আইসো বার? এটা তো খুবই সহজ, বার শেষে কি আসলো? র। তার মানে কি ভর সংখ্যা সমান হবে? দেখো তো কোথায় কোথায় ভর সংখ্যা সমান আছে, দেখো তো। এই যে 17 কতে দেখো কার্বন এর ভর সংখ্যা হচ্ছে 14, নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14, তার মানে কি এটাই আইসোবার হবে না? এটাই কিন্তু আইসোবার হবে। পয়েন্টটা বলছে দেখো নিচের কোন জোড়া আইসোটোন? আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান না? তাহলে এখানে চারটার ভিতরে নিউট্রন সংখ্যা সমান কোথায় হয় দেখো তো। কার্বন এখানে নিউট্রন কয়টা? 8টা না? নাইট্রোজেন এখানে কয়টা? 7টা, হইল না? এখানে কার্বন এখানে 8টা এবং এখানে কার্বন এখানে হলো 7টা, হইল না কিন্তু। এখানে কার্বন দেখো এখানে 14-6 মানে 8, অক্সিজেন 16-8 এখানে 8, দেখো এখানে কিন্তু নিউট্রন সংখ্যা দুইটাই মিলে গেছে, তার মানে এটা কি? আইসোটোন। পরে বলা হচ্ছে নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত? খুব ভালোভাবে বলছিলাম, ডি ব্রগলি সমীকরণ দুইটা বিষয় নিয়ে ডিল করে, একটা হচ্ছে তরঙ্গের কণা ধর্ম এবং হচ্ছে তরঙ্গ ধর্ম, দুইটা নিয়ে আমাদের ডিল করে। তাহলে এই ডি ব্রগলি সমীকরণ আমরা জানতাম যে কোন একটি চলমান বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এর কি? ভরবেগের ব্যস্তানুপাতিক। তার মানে ল্যামডা সমান সমান কি? এইচ ডিভাইড বাই পি। এখন তুমি যদি পি কে আলাদা করে লিখতে চাও সেটাকে এমভি লিখতে পারো, তাহলে ল্যামডা সমান সমান কি লেখা যাবে? এইচ ডিভাইড বাই এমভি। এই হলো आंसर। ল্যামডা সমান সমান কি? এইচ ডিভাইড বাই এমভি। আচ্ছা, কৌণিক ভরবেগের সমীকরণ কি? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটা ইমপ্লিমেন্ট করছে কে? কৌণিক ভরবেগ ইমপ্লিমেন্ট করছে কিন্তু হচ্ছে বোর। বলছিলাম বোর হচ্ছে তিনটা স্বীকার্য দিয়েছে ভালো মতো, একটা হলো কক্ষের কোণায় বর্গ, স্থির কক্ষপথ, কক্ষের মানে কি? স্থির কক্ষপথ, কোণায় মানে কি? কৌণিক ভরবেগ, এবং বর্গ মানে কি? বর্ণালী, তার মানে কক্ষের কোণায়, তার মানে কি কৌণিক ভরবেগ হচ্ছে তোমার বোর দিছে। এবং এটার সূত্র ও কি বলছিল দেখি বলতো? mvr সমান সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই, এটা কিন্তু ও বলছিল। তাহলে এটা আসবে mvr সমান সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়, এটা তো সবাই জানো, সেটা হচ্ছে কি? আউবাউ নীতি। সেদিন পড়ানোর সময় খুব ভালোভাবে বলে দিছিলাম এই যে ভিএসইপিআর, এটার পূর্ণরূপ কি এটা বলে দিছিলাম।
দেখি কে ভালো মতো ক্লাস করছে এখন বোঝা যাবে। দেখি এই ভিএসইপিআর এটার পূর্ণরূপ লেখো তো কমেন্ট সেকশনে ভিএসইপিআর। আমি নতুন স্লাইড নিয়ে আসতেছি। ভিএসইপিআর এইটা পূর্ণরূপটা লেখো কমেন্ট সেকশনে, এটার পূর্ণরূপটা লেখো। কমেন্ট সেকশনে ভিএসইপিআর এটার পূর্ণরূপটা লেখো তো দেখি। ভিএসইপিআর এর পূর্ণরূপটা লেখো। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন আসহাব সাকিব, খুব সুন্দর। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, তাহলে কি সাকিব হচ্ছে এটার সঠিক উত্তর দিছে। ঠিক আছে, এবং এটা বলছিলাম যে কি যোজনী বন্ধু ইলেকট্রন বিকর্ষণ এটা কেন হয়, এটা হচ্ছে তোমার এই যে আমরা হচ্ছে সংকরায়ন যখন করব, সংকরায়নে দেখবা যে যদি সংকরায়নের ক্ষেত্রে যদি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে সংকরায়নের যে বন্ধন কোণ আছে সেই বন্ধন কোণ এক জোড়া মুক্ত ইলেকট্রনের কারণে কি হয় 2.5 ডিগ্রি করে কমে যায়। যেমন হচ্ছে পানিতে 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, সে পানির ক্ষেত্রে তোমার হচ্ছে বন্ধন কোণ হওয়া উচিত 109.5 ধরো, সেই ক্ষেত্রে 2টা মুক্তজোড় ইলেকট্রন থাকলে কত কমবে, 2.5 গুণ 2 মানে কত 5 ডিগ্রি কমবে, তাহলে 5 ডিগ্রি কমে এটা বন্ধন কোণ দাঁড়ায় 104.5। বুঝছো? আচ্ছা, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করবা। তো এটার জন্য খুব ভালো একটা বলে দিছিলাম, ট্রিক বলে দিছিলাম যে যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 × 12+1, আর অরবিটাল কয়টা আছে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে 12+1। এটা হলো কি অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, আর এটা হলো কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা পেজে ব্যাক যাই। তাহলে এই ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কি হবে দেখি বলতো, 2 × 12+1। কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়? ব্র্যাকেট সিরিজ, তাহলে আমাদের সিরিজ কয়টা দেখছিলাম আমরা? 6টা সিরিজ কিন্তু আমাদের মুখস্থ ছিল। একটা হলো লাইমেন, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, পুন্ড এবং হামফ্রিজ। এবং লাইমেন বলছিলাম অতিবেগুনি, তারপরে বামার বলছিলাম সবসময় খুবই গুরুত্বপূর্ণ, বামার হচ্ছে দৃশ্যমান। তারপরে যেগুলো আছে সবগুলোই কি অবলোহিত। তাহলে কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়? অবশ্যই কি আয়ন অঞ্চল বা ইনফ্রারেড অঞ্চল, অবলোহিত অঞ্চলে। DXY অরবিটালে কয়টা লোব আছে? এটা কিন্তু এর আগের দিন খুব ভালোভাবে চিত্রতে দেখাই দিছিলাম। দেখি এটা কমেন্ট করো, DXY অরবিটালে কয়টা লোব আছে? খুব সুন্দর করে বলে দিছিলাম। কারণ এটা বলে দেওয়ার পিছনে কারণ হচ্ছে ধরো এইগুলো কোশ্চেন আমাদের তো আগে থেকেই সলভ করা, তো আমরা জানি যে আসলে অধ্যায়ের কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এই যে দেখো কয়টা লোব থাকে, এটা খুব একটা তোমার হচ্ছে এক্সেপশনাল কোনো কোশ্চেন হবে না যদি দিয়ে দেয় যে ডি উপশক্তি স্তরে মোট কয়টা লোব আছে, অথবা নোট কয়টা আছে, অথবা লোব কয়টা আছে এক্স ওয়াই ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এ কয়টা লোব আছে। তো কিন্তু কোনো এক্সেপশনাল কোনো কোশ্চেন হবে না, মানে রেগুলার কোশ্চেনই হবে, কিন্তু দেখবা যে অনেকেই পারতেছে না। তাহলে এখন কমেন্টে বলো তো দেখি কয়টা লোব বিদ্যমান থাকে ডি এক্স ওয়াই? হুম, চারটি, চারটি। ঠিক আছে, এটা হচ্ছে সাকিব এটার সঠিক উত্তর দিছে, চারটি। খুবই ভালো রেসপন্স সাকিব। তাহলে কয়টা লোব থাকে? চারটি লোব। ঠিক আছে, এখন দেখো 25 বলতেছে n = 2। আচ্ছা কিভাবে চারটা হলো এটা একটু দেখাই দিই, এটা একটু দেখাই দিই। দেখো dxy তাই না, dxy সরি dxy, তাহলে dxy এর ক্ষেত্রে আমরা কি করব? dxy এর ক্ষেত্রে এই যে দেখো এটা হলো x, এটা হলো y, এটাকে y ধরো, এটাকে y ধরো এবং এটাকে z ধরো। তাহলে দেখো তো dxy আমাদের কি এই যে মাঝখান দিয়ে যাবে না? মাঝখান দিয়ে যাবে, কারণ তল বরাবর আমি বলছিলাম dxy,
dyz এবং dzx, এগুলো কি আসলে? এগুলোকে বলা হয় T2G সেট। আর যেগুলো তোমার dx স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার, এগুলোকে বলা হয় EG সেট, এগুলোকে বলা হয় EG সেট। এখন বলো তো, এই যে T2G সেট যেটা আছে, সেই T2G সেটের dxy এখানে লোব কয়টা? এখানে বেশি ইলেকট্রন থাকবে, এখানে একটা বেশি ইলেকট্রন থাকবে, যেহেতু ডাবল ডাম্বেল, এখানে দিছি একটা ডাম্বেল, তাহলে আরেকটা ডাম্বেল কিভাবে হয় বলছিলাম, এই যে এইভাবে। যেহেতু টু ডাইমেনশনাল বোর্ডে আমরা হচ্ছে এটা লিখতেছি, তার মানে এই যে ডাম্বেল যেটা আছে, মানে ডাবল ডাম্বেল, এই একটা ডাম্বেলের পিছনে আরেকটা ডাম্বেল দেখাতে পারতেছি না, এজন্য এটা এই পাশে লেখা হয়। এখানে একটা ডাম্বেল আছে, এখানে একটা গোল আছে, এখানে একটা গোল আছে, অর্থাৎ এখানে একটা লোব, এখানে একটা লোব, এখানে একটা লোব, এখানে একটা লোব, মোট কয়টা লোব হইলো? 4টা লোব। ঠিক আছে। n সমান সমান 2, l সমান সমান 1, m সমান সমান 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটা হবে? আচ্ছা, এই কোশ্চেনটা এভাবে করা আসলে ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? n সমান সমান 2, তার মানে বুঝলাম যে 2 নাম্বার প্রধান শক্তি স্তর হচ্ছে 2। l সমান সমান 1 মানে কত? p বুঝলাম। এখন m সমান সমান 1 হলে আসলে px ও হইতে পারে, py ও হইতে পারে, pz ও হইতে পারে, বুঝছো? এটা হলো বিষয়। এজন্য এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন আসলে আসেই না, এটা ভ্যালিড কোনো কোশ্চেন না। তবে তোমরা চাইলে অ্যানসারে দেওয়া আছে 2py, এটা তোমরা চাইলে দাগায় দিতে পারো, বুঝছো? কিন্তু আসলে এই ধরনের কোশ্চেন আসবে না, কারণ m এর মান -1, 0 এবং +1 হবে। এখন কোনটার জন্য কোনটা হবে, অর্থাৎ ধরো -1 এর জন্য px হবে কিনা, বা 0 এর জন্য py হবে কিনা, এবং +1 এর জন্য pz হবে কিনা, এগুলো আসলে নির্ধারণ করা নাই, বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমরা যে কোনোটাই দাগায় দিতে পারবা। নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? সর্বনিম্ন শক্তি বলতে কি বোঝানো হয়? আমি বলছিলাম n প্লাস l এর মানকে বোঝানো হয় না, n প্লাস l এর মান। তাহলে এখানে n প্লাস l এর মান কোথায় সবচেয়ে কম? এখানে আছে n এর মান 3, মানে ক নাম্বার অপশন দেখো, এখানে n এর মান 3 এবং d বলা আছে, তাহলে l এর মান কত? 2 না? তাহলে 3 2 5, 3 2 5। এখন খ নাম্বার বলা আছে 4s, অর্থাৎ n এর মান হচ্ছে 4 এবং l এর মান কত? 0, তার মানে কত? 4। এখানে হলো 5, এখানে হলো 4, এখানে দেখো 4 প্লাস 1 5, এখানে হলো 3 প্লাস 0 3, তার মানে সর্বনিম্ন শক্তি কোথায়? 3s এ। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? কথা হলো দেখো, 1 অ্যাংস্ট্রম এটা সমান সমান হচ্ছে 10⁻⁻10 এত মিটার। এখন তুমি মিটারকে যদি তুমি সেন্টিমিটারে করে নিতে চাও, তাহলে সেটা কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয় না? তাহলে 100 দ্বারা গুণ করা মানে কত? এটা 10⁻2 না? তাহলে 10⁻10 ইনটু 10⁻2, তার মানে কত হবে? 10⁻8 সেন্টিমিটার। এই যে দেখো 10⁻8 সেন্টিমিটার। গ নাম্বার হবে অপশন অ্যানসার। আচ্ছা, বামার সিরিজে n2 সমান সমান 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? বামার সিরিজে n2 সমান সমান 3 হলে। আচ্ছা, এখন কথা হলো, তুমি চিন্তা করো বামার সিরিজের ক্ষেত্রে আমাদের n1 কত হবে? তাহলে একটু করায় দেখাই, মানটা তোমরাই নির্ণয় করবা। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে 1/λ সমান সমান আমরা কি জানি? rh ইনটু 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। nl মানে কি? লো অরবিট, অর্থাৎ নিম্ন শক্তি স্তর, এবং এটা হাই অরবিট। এখন কথা হলো rh এর মানটা বসায় দিবা, ঠিক আছে? এবং এটা বামার বলছে, তার মানে কি? এটা 2 স্কয়ার হয়ে যাবে। বামার কত? 2 নাম্বার না? আচ্ছা, এবং 1/, এটা হচ্ছে বলছে 3 নাম্বার অক্ষপথ থেকে, তাহলে 3 স্কয়ার, 1/λ সমান সমান কত হবে? দেখো তো, rh এটা 9 এবং হচ্ছে 4, 4 9 36, 36 যদি হয় 4 9, এটা 9 আসতেছে মাইনাস, এটা আসতেছে 9 4 আসতেছে, দেখো তাহলে কত আসে? দেখো তো 5 rh ডিভাইড বাই 36 না? এটা আসতেছে কিসের মান? 1/λ এর মান। অবশ্যই λ আসবে 36 ডিভাইড বাই 5 rh, 36 ডিভাইড বাই 5 rh, এটা আসবে তোমার হচ্ছে ল্যামডার মান। এখন তুমি মানটা বসাই দিলে দেখবা কত আসে। ঠিক আছে, এখন আমরা পরেরটাতে চলে যাব। দেখো, তৃতীয় শক্তি স্তরের জন্য MVR এর মান নিচের কোনটি? তৃতীয় শক্তি স্তরের জন্য তাহলে আমরা কত জানি দেখি বলো তো? MVR সমান সমান NH ডিভাইড বাই টুয়াইস পাই। তাহলে তৃতীয় শক্তি স্তর বলছে, তাহলে n এর মান কত হবে? 3 না? 3H ডিভাইড বাই টুয়াইস পাই, এটা হলো তৃতীয় শক্তি স্তরের জন্য। তাহলে এটা হবে आंसर 3H ডিভাইড বাই টুয়াইস পাই। তারপরে কোশ্চেন দেখো, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? তো আমি বলছিলাম রাদারফোর্ডের যে মডেল, সেই মডেলটাকে একই সাথে নিউক্লিয়ার মডেল, তারপরে সৌরজগতের সাথে সৌর মডেল, এটা বা সোলার সিস্টেম মডেল নামেও কিন্তু অভিহিত করা হয়। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হচ্ছে? সৌরজগতের সাথে তুলনা করা হচ্ছে। বিকিরিত আলোর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত, ফ্রিকোয়েন্সি কত? তো তুমি ফ্রিকোয়েন্সি বের করার জন্য কি বের করবা? f সমান সমান c ডিভাইড বাই ল্যামডা, তাই না? এখন
এখানে ল্যামডার মানটাও দেওয়া আছে, আর সি সমান সমান কত 3 × 10⁸। এটা মানটা তোমরা নির্ণয় করে নিবা, বুঝছো? ঠিক আছে। 32 কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? ফ্রিকোয়েন্সি বেশি এফ সমান সমান, দেখো তো ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, এফ সমান সমান কি c/λ করা যায় না? এখন কথা হলো, দেখো তো যদি ফ্রিকোয়েন্সি বেশি হইতে চায়, এই যে ফ্রিকোয়েন্সিটা বেশি, তাহলে কি হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কম হইতে হবে না? তাহলে দেখো তো এই চারটা রশ্মির ভিতরে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম? আমরা জানি গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, তারপরে দৃশ্যমান, তারপর হচ্ছে কি হচ্ছে ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। এখন দেখো এই এক্স রে কিন্তু সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে এর কি ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে। অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে যদি স্থানান্তরিত হয় তাহলে কোন বর্ণালী সৃষ্টি হবে? তাহলে ফার্স্ট শেলের জন্য আমরা বলছিলাম লাইমেন, সেকেন্ড শেলের জন্য বলছিলাম বামার, তারপর থার্ড শেলের জন্য কি হবে প্যাসচেন। এটা কি হবে প্যাসচেন। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোন মৌলেতে? সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কিন্তু আমাদের এই যে দেখো ক্রোমিয়ামে। ক্রোমিয়ামে কি আমাদের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। তো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নেই। ক্রোমিয়াম কত 24 না? আর্গন থেকে শুরু করব, আর্গন, তারপরে কি চলে আসবে 4s চলে আসবে। এখন তুমি যদি আর্গন 4s2 3d4 দাও তাহলে এটা কি স্টেবল হইলো? স্টেবল হইতে এটা 5 অথবা 10 হওয়া লাগবে। তো এটাকে স্টেবল করতে তুমি কি করতে পারো, আর্গন লিখে এটা 4s1 করে দিলা, আর এটা কি করে দিলা 3d5, তাহলেই কিন্তু এটা স্টেবল হয়ে যাবে। তাহলে আমাদের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কোথায় দেখলাম আমরা? এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে। এরকম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কয়টা মৌলে দেখা যায়? ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কয়টি মৌলে দেখা যায়? এটা একটু বলো তো, কয়টি মৌলে, আর পর্যায় সারণী কয়টি মৌলে? পিরিয়ডিক টেবিলের, এটা গতকালও কোশ্চেন করছি, পিরিয়ডিক টেবিলের কয়টি মৌলে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়? নিয়মের ব্যতিক্রম দেখা যায় ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়। দেখি বলো তো এটা কত হবে? চেক করতেছি, এটা বলো দেখি, চেক করব। একুশটি, হ্যাঁ হৃদয় ঠিক উত্তর দিছো, মনোয়ারুল ঠিক উত্তর দিছে। ঠিক আছে, তাহলে কি হবে এটা 21টা, কিন্তু 21টি। এই কোশ্চেনটা যে কোনো বার হঠাৎ করেই চলে আসবে, শিওর থাকো। তাহলে কি হবে 21টা মৌলের মোট আমাদের কি ব্যতিক্রম দেখা যায়, এবং এখানে ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম। দেখো 35 নম্বর বলছে নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আহ্বান নীতি মানে না? দেখো তো বক্স পদ্ধতিতে আহ্বান নীতি মানে না। আহ্বান নীতি মানে কি? আমি বলছিলাম আহ্বান নীতি হচ্ছে টু বিল্ড আপ, অর্থাৎ বিল্ডিং আপ, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠবে। এখন 2s, এ দেখো ক নাম্বার অপশন যেটা আছে, এই ক নাম্বার অপশন 2s থেকে 2p তে যাবে, এটা তো স্বাভাবিক কথা, ঠিকই আছে। কারণ 3s থেকে 3p তে যাবে, এটাও স্বাভাবিক কথা। 4s থেকে 3d তে যাবে, এটাও কি স্বাভাবিক কথা, কারণ দেখো 4s মানে কত 4, 3d মানে কত 5 না? 5, তার মানে এটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরেই গেছে, ঠিক আছে। এখানে দেখো 5s এবং 5p, 5s কত 5, 5p মানে হচ্ছে 6, ঠিক আছে, কিন্তু 5s এর পরে আমাদের আহ্বান নীতি অনুসারে 5s এর পরে কি আসে দেখি বলো তো? 5s এর পরে কিন্তু আমাদের আসে 4d, 5s এর পরে আসে 4d, কারণ দেখো 4 2 কত 6, এই যে এটার মোট শক্তি হচ্ছে 6, তার মানে 5s এর পরে আগে যাবে 4d তে, দেন হচ্ছে তোমার এই যে 5p এগুলোতে যাবে, বুঝছো? তার মানে আমাদের আহ্বান নীতি মানা হয়নি কোথায়? এখানে, আচ্ছা গ নাম্বার। আচ্ছা, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে এবার পারমাণবিক সংখ্যা কত? তার মানে ওর যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ছিল সেটা থেকে ও 3টা দান করে দিয়ে ওর ইলেকট্রন আছে 23টা, তাহলে ও আবার 3টাকে ফেরত দাও ওকে, তাইলেই তো বোঝা যায় ওর পারমাণবিক সংখ্যা কত। তাহলে 23 + 3 মানে কত 26, 26। পরে বলছে দেখো ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে এটা দেখাই। ক্রোমিয়াম 24, আর্গন তখনই দেখালাম যে ব্যতিক্রম ধর্মী 4s1 3d5। এখন এখানে অযুগ্ম অবস্থায় 3d5 যেটা 4s1, তার মানে এখানে কি একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এইভাবে আছে একটা স্পিনে,
এবং এখানে D5 যেটা আছে এখানে কয়টা, 5টা অরবিট, মানে 5টা না আমাদের ভাগ থাকবে। এখন হুন্ডের নীতি অনুসারে আমরা জানি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন গুলো কি হয়, এককে স্পিনে প্রথমে প্রবেশ করে। তাহলে 1 2 3 4 5। এখন বলতো অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন কিন্তু এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। তার মানে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন কয়টা হবে? ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে আমাদের 6টা। আচ্ছা, তারপরে দেখো বলছে নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? ডি অরবিটালে আছে পটাশিয়াম। পটাশিয়ামে কি ডি অরবিটাল আছে? না। আর্গনের পর 4s চলে আসছে, তার মানে কিন্তু পটাশিয়ামে ডি অরবিটাল নাই। আবার ক্যালসিয়ামে এটাও তাই, আর্গনের পর 4s2 চলে আসছে, এখানে হচ্ছে 4s1, তার মানে এখানে কিন্তু ডি অরবিটাল নাই। এখানে আর্গন, এখানে তো আর্গনই, তার মানে তো ডি অরবিটাল নাই। এখন এই যে দেখো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামে কিন্তু ডি অরবিটাল আছে এবং এটা কিন্তু ডি ব্লক মৌল। এটা দেখেও বোঝা যায় ডি অরবিটালে ইলেকট্রন আছে কোনটাতে? স্ক্যান্ডিয়ামে, কারণ হচ্ছে 4s2 3d1। আচ্ছা, এখন কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, শক্তি নির্ণয়ের সূত্র কি আমাদের? E সমান কি hc ডিভাইড বাই ল্যামডা না? তাহলে h এর মান কত তুমি জানো? 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। c এর মান 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ল্যামডার মান হচ্ছে 820 ন্যানোমিটার, মানে কত? 820 into 10 to the power minus 9 মিটার। এটা করলে তুমি যে শক্তিটা পাবা সেটাই হলো অ্যানসার। এটা করে নিবা। এগুলো মানে ধরো ইউনিভার্সিটি টাইপের জন্য বেশ গুরুত্বপূর্ণ না, কারণ ক্যালকুলেটর থাকবে না তো, আর এখানে তোমার ক্যালকুলেটর ইউজ লাগবে আর কি। কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক কোথায় হবে? মানে যেখান থেকে মানে আমাদের অরবিট গুলো শুরু হচ্ছে সেখানেই তো আমাদের কি হবে? ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক থাকবে না? কারণ ওইটা তো হচ্ছে তোমার ধরো মানে আমাদের নিউক্লিয়াসের সাথে একবার কম্প্যাক্ট অবস্থায় আছে, তার মানে ওখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে। তার মানে আমাদের এই যে 1s অরবিটালে আমাদের কি হবে? ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকবে, কারণ সর্বনিম্ন শক্তি স্তরে কি থাকবে? ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে। ট্রাফিক সিগন্যালে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সংশ্লেষণ পূর্ণ শক্তি কত? এটা বের করবা কিভাবে? E সমান সমান hc ডিভাইড বাই ল্যামডা দিয়ে। এটা তোমরা করে নিবা। ঠিক আছে, এখন 42 নাম্বার দেখো 3d অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেট হবে? 3d অরবিটালের জন্য তাহলে n এর মান কত দেখি বলো তো? 3d এর জন্য n এর মান 3, d এর জন্য l এর মান কত? d এর জন্য l সমান সমান কিন্তু 2। তাহলে l সমান সমান যদি 2 হয়, m এর মান কত হবে? m এর মান কত হবে? -2 -1 0 +1 এবং +2, এটা হবে। বুঝছো? 3d অরবিটালের জন্য তার মানে m এর মান কত হবে? -2 -1 0 +1 এবং +2। বুঝছো? বইয়ে অনেক সময় ভুল দেওয়া থাকে, প্রবাবলি বইয়ে এটা आंसर ঘ দেওয়া আছে, কিন্তু ওটা ভুল হয়েছে ওদের। দেখো 43 নম্বরে বলছে মিউ বার ইকুয়াল RH অর্থাৎ রিডবার্গ ধ্রুবক ইনটু 1 ডিভাইড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই n2 স্কয়ার। সমীকরণটিতে লাইম্যান সিরিজের জন্য n1 কত? লাইম্যান সিরিজের জন্য n1 বোঝাই তো যাচ্ছে, n1 এর মান কত হবে? 1। প্রথম শক্তি স্তরের জন্য কি হয়? লাইম্যান সিরিজ, তাই না? পরমাণুতে কোন দুটি কণিকা সংখ্যা পরস্পর সমান? তাহলে পরমাণুর ক্ষেত্রে আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান কি ইলেকট্রন সংখ্যা না? যতগুলা প্রোটন থাকবে ততগুলাই কিন্তু ইলেকট্রন থাকবে পরমাণুতে, তাই না? কারণ পরমাণুতে এমনিতেই তো চার্জ নিরপেক্ষ, তাই না? তার মানে যতগুলা প্রোটন থাকবে কি ততগুলাই ইলেকট্রন থাকবে। এইটা হলো কি খ নাম্বার হবে অ্যান্সার। 45 নাম্বার দেখো উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? উচ্চ শক্তির অরবিটাল, তাহলে এখানে 4f মানে কত শক্তি কত? এখানে 4f এর বলতো এখানে 4f মানে 4 প্লাস 3 7। 5s মানে কত? 5 প্লাস 0 মানে 5। 5p মানে কত? 5 প্লাস 1 মানে 6। 6x মানে কত? 6 প্লাস 0 মানে 6। তাহলে উচ্চ শক্তির অরবিটাল এখানে শুধুমাত্র দেখো তো এই যে 4f হইল না, এখানে 4 প্লাস 3 7। p অরবিটালের আকৃতি নিচের কোনটি? p অরবিটালের আকৃতি কেমন হয়? ডাম্বেল আকার, ডাম্বেল আকার। p অরবিটালের আকৃতি কেমন হবে? ডাম্বেল আকার। আর d অরবিটালের আকৃতি কেমন হয়? ডাবল ডাম্বেল, তাই না? নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি p ব্লক ভুক্ত? পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি p ব্লক ভুক্ত? অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে দেওয়া আছে। তাহলে বলতো 3 পারমাণবিক সংখ্যা মানে 3টা প্রোটন আছে কোন মৌলে? লিথিয়ামে না? আর সোডিয়ামে আছে 11টা। তারপর 33 দেখি বলতো 33 নাম্বার মৌলের নাম কি? আচ্ছা 33 এবং 43 এই দুইটা মৌলের নাম এবং পি ব্লক ভুক্ত মৌল এই দুইটার ভিতরে কোনটা হবে? দেখি এটা কমেন্ট করে জানাও তো দেখি কে পারে।
হ্যাঁ দেখি এটা অ্যান্সার করো দেখি, ভুল যাক অ্যান্সার ভুল যাক সমস্যা নাই। কোনটি পি ব্লক ভুক্ত বলো, এবং 33 নম্বর মৌলের নাম কি হবে, 43 নম্বর মৌলের নাম কি হবে? 43 নাম্বারটা না হলো 33 নাম্বারটা তো পারবা, বলো তো দেখি, কেউ পারতেছে না? এটা তো পারা লাগবে, যে কোনো একজন আনসার দাও। 33 নাম্বার মৌল তো এটা মুখস্থ অবশ্যই থাকা লাগবে। 33 নাম্বার মৌলের নাম কিন্তু এখন পর্যন্ত কেউ আনসার দেয়নি। 33 নাম্বার মৌলের নাম কি হবে বলো? 33 নাম্বার মৌল হবে আর্সেনিক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। গ্যালিয়াম হচ্ছে 31, জার্মেনিয়াম হচ্ছে 32, আর্সেনিক কত? 33। এইভাবে আমরা গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম, নিওবিয়াম, মলিবডেনাম। আর এই যে 43 নাম্বার দেখতেছো এটা হচ্ছে টেকনিশিয়াম। 43 নাম্বার মৌলের নাম হলো টেকনিশিয়াম, টিসি। এবং এই যে 33 নাম্বার মৌল দেখতেছো এটার নাম হচ্ছে এএস, আর্সেনিক। এখন কথা হলো এই দুইটার ভিতরে বলছে কি বলছে দেখো তো, পি ব্লক ভুক্ত কোনটা? পি ব্লক মানে কি অধাতুর গ্রুপ না পি ব্লক? তাহলে পি ব্লক ভুক্ত মৌল কোনটা হবে? দেখো এই যে 43 নাম্বার মৌল যেটা দেখতেছো এটা হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌল। কারণ এই যে ইট্রিয়াম, ইট্রিয়াম থেকে জিরকনিয়াম পর্যন্ত, ইট্রিয়াম থেকে জিরকনিয়াম পর্যন্ত অর্থাৎ 39 থেকে 48 পর্যন্ত সবগুলাই হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌল। একমাত্র এখানে দেখো তার মানে কি 33 যেটা আছে অর্থাৎ আমাদের আর্সেনিক সেটা হলো পি ব্লক ভুক্ত মৌল, কারণ আর্সেনিক একটা কি অধাতু। ঠিক আছে, এখানে দেখো নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? এটা অ্যান্সার করো, এটার অ্যান্সার করো, এটা পারা লাগবে। এটা খুব ভালোভাবে দাগাই দিছি এর আগের দিন এবং বলছি এটা আসবে। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? তো বলছিলাম আমি এস অরবিটালের কথা, এস অরবিটালের কথা বলছিলাম, কিন্তু এখানে বলো তো দেখি কোনটা হবে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে না কিন্তু এই যে ক্রোমিয়াম দেখতেছো না, এই ক্রোমিয়ামে, কারণ ক্রোমিয়ামে কি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখা যায় না। তার ব্যতিক্রম ধর্মী যদি ইলেকট্রন বিন্যাস দেখা যায় তার মানে সেখানে কি হবে না, হুন্ডের নিয়মও প্রযোজ্য হবে না, বুঝছো এই বিষয়। আচ্ছা, তরঙ্গ সংখ্যা মিউ বার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? তরঙ্গ সংখ্যা মিউ বার, মিউ বার কি লেখা যায়? 1/λ লেখা যায় না? ল্যামডার মান যার কম তারই কি এইটার মান বেশি না, অর্থাৎ মিউ বারের মান বেশি না? ল্যামডার মান এখানে কম কোন কোথায় দেখো তো? ইউভি, আইআর, রেড রে, এক্স রে। এক্স রে তে, এক্স রে তে কি হবে আমাদের এই যে তরঙ্গ সংখ্যা সেটার মান কি হবে? বেশি হবে। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম ঘটে? 21টা মৌলের ব্যতিক্রম ঘটে, এর ভিতরে এই চারটার ভিতরে ব্যতিক্রম ঘটে হচ্ছে আর্জেন্টাম, এজিতে। আর্জেন্টাম, মলিবডেনাম, তারপরে হচ্ছে কপার, স্ক্যান্ডিয়াম, এই সব মৌলের সাধারণত কি হয়? ব্যতিক্রম ঘটে। এই চারটা ভালো মতো মনে রাখলেই হবে। মনে রাখো সেটা হচ্ছে কি ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, আর্জেন্টাম, এই চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখো আইসোটনের উদাহরণ নিচের কোনটি? আইসোটোন মানে কি নিউট্রন সংখ্যা সমান। দেখো তো নিউট্রন সংখ্যা কোথায় সমান হয়? 13 - 7 মানে কত? 3 3 6 6, আর এটা হচ্ছে 7 হয়ে যাচ্ছে, হচ্ছে না। দেখো আর্গন 40 18, 40 থেকে 18 বাদ দাও কত হয়? 22, আর এখানে 40 থেকে 20 বাদ দাও হয় 20, হচ্ছে না সমান। 40 থেকে 20 বাদ দাও কত হয়? 20, 40 থেকে 19 বাদ দাও সমান হচ্ছে না। ফসফরাস 31 থেকে 15 বাদ দাও তাহলে থাকে 16, সালফার 32 থেকে 16 বাদ দাও তাহলে থাকে কত? 16। তার মানে দেখো তো আইসোটোনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? এটা হলো সঠিক, বুঝছো? নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? এখানে আমাদের কপার 2 প্লাসের ক্ষেত্রে দেখি বলতো, কপার 2 প্লাস, কপার 2 প্লাস, কপারের ইয়ে কত? আমাদের কপারের পারমাণবিক সংখ্যা কত? কপারের পারমাণবিক সংখ্যা কিন্তু 29, তাই না? তাহলে এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কেমন আসবে? আর্গন, আর্গন তুমি এভাবে প্রথমে লিখবা 4s2 3d9, এভাবে লিখবা, তাই না? কিন্তু এটা তো কপারে বললাম যে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখা যায়, তার মানে আর্গন তুমি এটাকে লিখবা 4s1 3d10। তার মানে এইভাবে তুমি এটা লিখবা। এখন কথা হচ্ছে দেখো তো কপার 2 প্লাস যখন তুমি করবা, কপার 2 প্লাস, কপার 2 প্লাস করলে কি হবে? এটা আর্গন এই যে তোমার হচ্ছে এস থেকে একটা ইলেকট্রন চলে যাবে, ডি থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তখন কি থাকবে? 3d9 থাকবে না? 3d9 থাকবে। আচ্ছা, এবং এখানে
এই যে কপার 2 প্লাস এটাই হবে কি সবচেয়ে বেশি স্থিতিশীল। তাহলে আমাদের কি হবে, কপার 2 প্লাসই হবে কি সবচেয়ে বেশি স্থিতিশীল। ঠিক আছে, দেখো নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বোর তত্ত্ব প্রযোজ্য নয়। বোর তত্ত্ব প্রযোজ্য কোন ক্ষেত্রে হয়? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হয় না, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে। তো এখানে আমাদের পরমাণু ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে দেখি বলতো? একটা। H প্লাস, এখানে কি কোনো ইলেকট্রন আছে? এখানে তো একটা ইলেকট্রন দিয়ে দিছে, তার মানে এটা কি বোর তত্ত্ব প্রযোজ্য হবে না, এটাতে H প্লাসে বোর তত্ত্ব প্রযোজ্য হবে না। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1 এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি কত হবে? খুব ভালোভাবে এর আগের দিন বলে দিছিলাম যে প্রথম কক্ষপথের শক্তি যদি হয় E1 তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি হবে En সমান সমান En এর সূত্র হচ্ছে আমাদের E1 ইনটু z স্কয়ার ডিভাইড বাই n স্কয়ার। তাহলে যেহেতু হাইড্রোজেন তাহলে সেই ক্ষেত্রে এবং তৃতীয় বলছে তাহলে E3 সমান সমান কত হবে? E1 ইনটু z মানে হাইড্রোজেন তার মানে 1 স্কয়ার ইনটু n এর মান কত? 3 স্কয়ার না? তাহলে অ্যানসার আসবে কত দেখি বলতো? E1 ডিভাইড বাই 9। এটা হলো আমাদের অ্যানসার। এগুলো বিষয় E1 ডিভাইডেড বাই 9, এটা হলো আমাদের অ্যানসার। দেখো 55 তে বলছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? এই যে বামার বলছিলাম না, কতবার যে বলছি বামার। 55। তারপরে দেখো 56, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয় তাহলে m এর মান কয়টা হবে? m এর মান নির্ণয় করার বুদ্ধি বলে দিছিলাম। l থেকে m এর মান নির্ণয় করা যায়। m এর মান নির্ণয় করার সূত্র কি? 2l + 1, তাই না? অর্থাৎ m এর মান কয়টা হবে সেটা নির্ণয় করার সূত্র। তাহলে 2 ইনটু এটার মান বসায় দাও, সহকারী কোয়ান্টাম সংখ্যা মান বসায় দাও, 2 ইনটু 2 + 1 এরকম। তাহলে 2 2 4 1 5। এমনিতেও বুঝতে পারবা যে l এর মান যদি 2 হয় সেটা কি d অরবিটাল না? আর d অরবিটালের ক্ষেত্রে অরবিটাল মানে d উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল কয়টা থাকে? 5টা না? এই যে 5টা, এটা 5টা। Fe2+ আয়নের d অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা? Fe2+, এমনিতে Fe যদি চিন্তা করো Fe এর ক্ষেত্রে কি হবে? আর্গন 4s2 3d6। এখন Fe2+ মানে কি শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে, তার মানে কি 4s থেকে ইলেকট্রন চলে যাবে না? 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, তাহলে থাকলো কয়টা? 3d তে 6টা ইলেকট্রন থাকলো না? তাহলে d অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা? এই যে দেখো 6টা। কোন অরবিটালটি সম্ভব? এখানে কোন অরবিটালটা সম্ভব? বাদ বাকি সবগুলো অসম্ভব। দেখো তাইলে 3f 3d 2d এবং 1p। 3f এটা কি কোনোদিন শুনছো? 4f হয়। 3f কি হয়? 3d পর্যন্ত যায়, f পর্যন্ত কিন্তু যায় না। তারপর 2d কি কোনোদিন সম্ভব? 2d কিন্তু হয় না, এটা হয় না, এটা হয় না। 1p সম্ভব হয়, 1s সম্ভব শুধুমাত্র, তার মানে অ্যানসার হবে কত? 3d। তারপরে দেখো বলতেছে পরমাণুর দ্বিতীয় কক্ষপথের প্রথম ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটা হবে? দ্বিতীয় কক্ষপথের প্রথম ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ, তাহলে কি হবে? mvr সমান সমান n বাই টুয়াইস পাই। দ্বিতীয় কক্ষপথ বলছে তার মানে কত? 2h বাই টুয়াইস পাই। এই যে 2 2 গেল, 2 2 কাটে, বাকিদের কি হয়? কাটে। তাহলে দেখো h বাই এটা থাকতেছে পাই, অ্যানসার হবে h বাই পাই। এটা হলো অ্যানসার। 7 নাম্বার, নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? বোরের পরমাণু মডেল প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে না? তাহলে দেখো তো H+ এখানে প্রযোজ্য হবে, এখানে তো ইলেকট্রনই নাই। He+, এখানে একটা ইলেকট্রন আছে, এটা হবে। লিথিয়াম প্লাস এখানে তো হবে না, কারণ এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। আর হচ্ছে বেরিলিয়াম 2+, এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা, হবে না। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা? তৃতীয় শক্তি স্তরে যদি n এর মান দেওয়া থাকে, n এর মান দেওয়া থাকলে n এর মান যদি দেওয়া থাকে তাহলে অরবিটাল নির্ণয়ের সূত্র কি? n স্কয়ার। কিন্তু অরবিটাল নির্ণয়ের সূত্র হলো n স্কয়ার, অর্থাৎ এখানে কত দেওয়া আছে দেখি বলো তো? তৃতীয় শক্তি স্তর মানে 3 স্কয়ার, হবে কয়টা? 9টা। এই যে आंसर হবে 9। তারপরে দেখো ক্যালসিয়াম পরমাণু সর্ববহিষ্ঠ স্তরের 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া আছে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? আর্গন হয়ে যাবে, লাস্টে কি থাকবে? শুধুমাত্র 4s2 থাকবে না, অর্থাৎ প্রথমে 4s1 তারপর আরেকটা, একবার 4s এ প্রথমে একটা একমুখী হয়ে ঢুকবে আর একটা কি বিপরীতমুখী হয়ে ঢুকবে। তাহলে n এর মান হবে 4, s এর জন্য m এর মান হবে কত? l এর মান হবে কত? 0 না? এখানে ধরো ক্যালসিয়ামের এটা দেখাই ভালোভাবে। ক্যালসিয়াম 20, এখন আর্গন 4s2,
4s2, তার মানে এই যে 4, এই 4 n এর জন্য n এর মান কত হবে? 4 এর জন্য n এর মান কত? 4 না? s, এই s এর জন্য l এর মান কত হবে? l এর মান কিন্তু 0, m এর মানও কি হয় এই জন্য 0, এবং এই যে এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা হবে s, একটা একমুখী স্পিন হবে একদিকে আর একটা হবে অন্যদিকে, এলো বিষয়। তার মানে 4 0 0 প্লাস মাইনাস হাফ, 4 0 0 প্লাস মাইনাস হাফ, এই যে দেখো 4 0 0 প্লাস মাইনাস হাফ, এটা হলো অ্যান্সার। আর কপার পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রনের 4s1 এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে বলছে। 4s1 এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে বলছে। তো দেখো 4s1, তাহলে এখানে n এর মান কত? 4। এখন s এর ক্ষেত্রে l এর মান কত হবে? l এর মান কত? 0 না? m এর মান কত হবে? 0, এবং s এর মান কি হবে? যেহেতু একমুখী স্পিন হয়ে যুগছে, তার মানে প্রথমেই হবে প্লাস হাফ, পরে যায় কি হইতো? মাইনাস হাফ। তার মানে অ্যান্সার কত হবে? 400 প্লাস হাফ। দেখো অ্যান্সার হবে হচ্ছে এই যে 400, এটা মাইনাস হাফ দেওয়া আছে, এটা দেখো 400 প্লাস হাফ, এটা দাও, এটা না। আচ্ছা, আর 64 দেখো, কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক? বাদ বাকি সবগুলো ভুল দেওয়া আছে। তার মানে দেখো n = 3, ঠিক আছে, l এর মান 1 হইতে পারে, m এর মান -2, এটা সম্ভব না। l এর মান যদি 1 হয়, m এর মান কি হবে? ওর সমান হইতে পারে, বেশি হইতে পারবে না। এখন n এর মান হচ্ছে 1, l এর মান 1, ঠিক আছে, n এর মান 1 হইলে l এর মান কি 1 হইতে পারে? এটা কিন্তু সম্ভব না। n এর মান 1 হইলে l এর মান আমি বলছিলাম n-1, অর্থাৎ তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন n এর মান 2, l এর মান 1, ঠিক আছে, m এর মান +2, এটাও সম্ভব না। n এর মান 2, l এর মান 1, m এর মান 0, এইটা সম্ভব। বুঝছো? তার মানে 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা সম্ভব হলো? ক নাম্বার। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র আবার বলে দেই। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 12 + 1, আর অরবিটাল নির্ণয়ের সূত্র হচ্ছে 12 + 1। এটা বারবার মনে রাখতে হবে, 2 × 12 + 1। এখানে তো l + 1 দেওয়া আছে, সরি, এই যে হচ্ছে 2 × 12 + 1। আচ্ছা, পরবর্তীতে বলা আছে নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা? একই কথা, এই যে 2 × 12 + 1। মৌলের পরমাণু কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? ভালো কথা বলছে। কোন অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে? s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? s অরবিটালে 2টা। আচ্ছা, লিখে দেই, অরবিটাল s অরবিটালে থাকে কয়টা? 2টা ইলেকট্রন। p অরবিটালে কয়টা থাকে? 6টা। d অরবিটালে কয়টা থাকে? 10টা। এবং এই যে f অরবিটাল, এখানে কয়টা থাকে? 14টা। এবং আমি বলছিলাম ইলেকট্রন সংখ্যার অর্ধেক থাকে হচ্ছে অরবিটাল নাম্বার, অরবিটাল সংখ্যা। তাহলে s এখানে অরবিটাল কয়টা থাকবে? শুধুমাত্র একটা, 1s1। p এখানে কয়টা থাকবে? 3টা অরবিটাল থাকবে, px py pz। এবং d এর ক্ষেত্রে থাকবে 5টা, এবং f এর ক্ষেত্রে থাকবে 7টা। বুঝছো? আমরা এখানে দেখো 6টা থাকে কত? p উপশক্তি স্তরে। নিচের কোনটির ইলেকট্রন বিন্যাসে অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো? অ্যালুমিনিয়াম 3+ মানে এখানে কয়টা ইলেকট্রন আছে? অ্যালুমিনিয়াম যে আছে, এই অ্যালুমিনিয়াম কি করে? 3টা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ এ পরিণত হয়। তার মানে এর ইলেকট্রন প্রথমে ছিল হচ্ছে 13টা, 3টা ইলেকট্রন দান করে ওর ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 10টা না? এখন এরপর যে অপশনগুলো দেওয়া আছে সেখানে দেখতে হবে 10টা ইলেকট্রন আছে কোন মৌলে। দেখো অক্সিজেন 2-, এখানে মাইনাস হয়েছে, তার মানে এমনিতেই তো অক্সিজেন হচ্ছে 8টা, মাইনাস তার মানে ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানে আছে 9টা, এটা হবে না। ফ্লোরিন এ হচ্ছে এমনিতে 9টা, আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 10টা, এইটাই হবে অ্যান্সার। ক্লোরিন মাইনাস, এখানে তো 18টা হয়ে যাবে, এটা হবে? এটা হবে না। তারপরে ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম মানে কত? 12টা, প্লাস মানে কত? একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তার মানে এখানে থাকে কয়টা? 11টা, এটাও কি হবে না? হবে না। বুঝছো? পরবর্তীতে যাই, 69 নাম্বার দেখো, কপারের 29তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে? কোন অরবিটালে প্রবেশ করবে? কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখালামই। কপার 29 ইলেকট্রন বিন্যাস কেমন হয়? আর্গন 4s1 3d10, তাই না? তাহলে ডি অরবিটালে প্রবেশ করবে, অবশ্যই কি এটা ডি অরবিটালে প্রবেশ করবে। আচ্ছা, তারপরে দেখো বলা আছে নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আহ্বায়ক নীতি মেনে চলে? আহ্বায়ক নীতি মেনে চলে, অর্থাৎ আহ্বায়ক নীতি মানে কি? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। বুঝছো? এগুলো বিষয়। এখন দেখো প্রথমে আমাদের বলছে 3s 5s 4p এবং 4f। 5s এখানে কত? মোট শক্তি কত? 505। এখানে 5s 4p এরকম কি হয়? দেখো তো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4 একে 5। তারপরে এখানে দেওয়া আছে 4f মানে কত? 4 3 7। তাহলে এই সিকোয়েন্স কি ঠিক আছে? এই সিকোয়েন্স কিন্তু ঠিক নাই, তাই না? এখানে দেখো
5s, তাই না? এটা হচ্ছে কত 5, এখানে 4p, এটাও হলো কত 5, এবং এটা হলো 4f, মানে কত 4 3 7। তার মানে প্রথমে গেল হচ্ছে 5s এ, তারপরে যাবে হচ্ছে 4p তে, তারপরে কি 4f, এরকম এরকম কি হওয়া সম্ভব না। 3s 3p 3d, 3s 3p 3d। এখন কথা হলো দেখো তো 3s এখানে কত 3, 3p মানে কত 3 আর 1 এ 4, 3d মানে কত 5। এটা কিন্তু সম্ভব। প্রথমে হচ্ছে 3s, তারপরে 3p, তারপরে হচ্ছে 3d, বুঝছো? তারপরে বলছে দেখো আহ্বান নীতি অনুসারে নিচের কোন শক্তিক্রমটি সঠিক, কোন শক্তিক্রমটা সঠিক। তো দেখো 4s 3d 4p, 4s 3d তারপর 4p, এখানে 3d, তার মানে এখানে কত দেখো তো 3 2 এ 5, এখানে 4p মানে কত 4 1 এ 5, কিন্তু প্রথমে 3d চলে আসবে, এটা সত্য, ঠিক আছে। 4s 3d এবং 4p এটা কিন্তু ঠিক আছে। এখানে দেখো 3d 4s, 3d এর পরে 4s আসবে না, আসবে না, 3d এর পরে কিন্তু 4s আসবে না, বুঝছো? কারণ দুইটারই এখানে 3d এর মানটাই বেশি, এটা আসবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 71 এর কম। লাল বর্ণের রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7000 অ্যাংস্ট্রম, বলে তরঙ্গ সংখ্যা কত? তাহলে তরঙ্গ সংখ্যা আমরা কি জানি, মিউ বার সমান কি 1 বাই ল্যামডা। ল্যামডা মান দেওয়া আছে, এখানে বসায় দাও 1 ডিভাইড বাই 7000 অ্যাংস্ট্রম, তাহলে 7000 × 10 টু দি পাওয়ার -10, এটা হবে কি হচ্ছে মিউ বারের মান। এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা কত আসে। জাল পাসপোর্ট শনাক্তকরণ নিচের কোনটি ব্যবহার করা হয়? জাল পাসপোর্ট শনাক্ত করবা, তার মানে কি এই যে আলট্রাভায়োলেট রে। জাল টাকা ডট শনাক্ত করে নেই, আবার ওই যে অতিবেগুনি রশ্মি, সেম কাহিনী। নিচের কোনটি নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? দেখি এটার অ্যান্সার দাও তোমরা, অনেক খবর, এটার অ্যান্সার দাও তোমরা, এটা পারতেই হবে। এটার অ্যান্সার দাও তো, কত হবে? মনোয়ারুল, মনোয়ারুল ঠিক অ্যান্সার দিছে, ডি। কারণ আমি বলছিলাম যে এনএমআর সক্রিয় বা নিউ এনএমআর এর পূর্ণরূপ কি? এনএমআর, এনএমআর, এটা হলো নিউক্লিয়ার নিউক্লিয়ার ম্যাগনেটিক নিউক্লিয়ার ম্যাগনেটিক নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এটা মানে হলো এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এখন আমি বলছিলাম যে এনএমআর সক্রিয় সেগুলাই যার ভর সংখ্যা হয় বিজোড় সংখ্যা। এখানে দেখো অক্সিজেনের ভর সংখ্যা 16 জোড়, এখানে কার্বনের 12 জোড়, সালফারের 32 জোড়, এখানে একমাত্র হাইড্রোজেনের দেখো ভর সংখ্যা 1 বিজোড়। তার মানে এটা হবে অ্যান্সার। এমআরআই কি? এমআরআই কি? এমআরআই হচ্ছে বলছিলাম ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অর্থাৎ চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ, এই যে। তারপর দেখো দ্রাব্যতা দ্রবণীয়তার পার্টে চলে আসছি আমরা। Al2SO4 × 3 দ্রাব্যতা S হলে আয়নিক গুণফল কত হবে? তাহলে Al2SO4 × 3 আমরা দেখি, Al2SO4 × 3, তাহলে আমরা যদি এটাকে আয়নিত করে দিই তাহলে কেমন আসে? Al2SO4 × 3 এরকম যদি হয়, এটাকে তুমি যদি আয়নিত করো তাহলে যেটা আসবে, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3+ না, তার মানে এখানে দুইটা আছে 2Al3+ প্লাস SO4 2- এখানে আছে কয়টা? তিনটা। এখন ধরো এখানে S যদি বিয়োজিত হয়ে যায়, এখানে থাকবে 2S এবং এখানে থাকবে 3S। তুমি যদি গুণ করো তাহলে দেখো তো এটা ইয়ে আসবে কত, আয়নিক গুণফল কত আসবে? 2S এটার উপর হোল স্কয়ার ইনটু 3S এটার উপর কিউব, তার মানে কত আসবে 4, এবং হচ্ছে 3 এর উপরে কিউব যদি থাকে তাহলে কত আসে 27, 27 গুণ 4 S টু দ্য পাওয়ার 5, তার মানে কত আসে দেখো তো 108 S টু দ্য পাওয়ার 5 আসে না, 108 S টু দ্য পাওয়ার 5, এটা হবে কি আমাদের অ্যানসার, 108 S টু দ্য পাওয়ার 5, এটা হবে আমাদের অ্যানসার। পরবর্তীতে বলছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতা গুণফল দেওয়া আছে 4 × 10 টু দ্য পাওয়ার -3, তখন OH- এর আয়নিক ঘনমাত্রা কত সেটা বের করতে বলছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কত দেওয়া আছে 4 × 10 টু দ্য পাওয়ার -3, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি তুমি বিয়োজিত করো তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2OH-, এটা আসবে না। এখন S যদি বিয়োজিত হয়ে যায়, এখানে তৈরি হবে S এবং এখানে হবে 2S, তাহলে আমাদের আয়নিক গুণফল কত হবে? S × দ্রব্যতা গুণফল কত হবে? S × 2S এর উপরে হোল স্কয়ার, তার মানে কত আসবে 4S3। শর্ত মতে এই যে 4S3 এটার মানটা তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো তো, 4S3 এর মান দেওয়া আছে 4 × 10 টু দ্য পাওয়ার -3, 4 × 10 টু দ্য পাওয়ার -3,
এটা যদি দেওয়া থাকে তাহলে A4 এবং A4 কাটে, S এর মান কত হবে? S এর মান এটা কি লেখা যায় কি 100/1000 লেখা যায় না? এটার উপর তুমি যখন কিউবিক রুট করবা সেটা কত আসে দেখো তো। এটা কত আসবে? 100/1000 মানে উপরে কিউবিক রুট করলে কত আসে? 1 আর এখানে তুমি যদি 1000 করো তাহলে কত আসবে দেখি বলো তো। এটা 10 আসে না? 10 আসে কিন্তু, কারণ 10 এর উপরে কিউব মানে কত? 1000 না? 10 এর উপরে কিউব 10 গুণ 10 গুণ 10 তার মানে হচ্ছে 100 গুণ 10 মানে কত? 1000। এটাই আসে। তার মানে এটা আসবে কত? 1/10 মানে 0.1। 0.1 আসছে এস এর মান। এখন দেখো তো আমাদের কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে OH মাইনাস এর আয়নের ঘনমাত্রা কত হবে? OH মাইনাস এর আয়নের ঘনমাত্রা, তাহলে এটাই হবে আমাদের आंसर 10 টু দি পাওয়ার -1/10, তাই না? এটা হবে आंसर। তারপরে বলছে লেড সালফেট এর দ্রবণতা গুণফল দেওয়া আছে 1.7 × 10 টু দি পাওয়ার -5, মানে বুঝতেছো s স্কয়ার সমান এত, তার মানে s এর মান কত এটা বের করলে কিন্তু হয়ে যাবে, পড়ে নিবা। এটা কত? 108 হচ্ছে তোমার, মানে এটা বলছে দেখো Zn3PO4 × 2 এর দ্রবণতা গুণফল প্রকাশক সম্পর্ক কোনটি? এখন কথা হলো KSP এর ক্ষেত্রে ওই যে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের যেভাবে নির্ণয় করছিলাম Al2S4 × 3, অর্থাৎ 3 এবং 2 যদি থাকে তাইলেই বুঝবে 108 S⁵। কারণ S⁵ যদি না দেওয়া থাকে তাহলে কি যে আয়নিক প্রোডাক্ট মানে হচ্ছে তোমার এই প্রোডাক্ট কনসেন্ট্রেশন দিয়ে গুণ দেওয়া থাকবে, তাহলে এটা হবে आंसर 108 Zn2 প্লাস এর উপরে কিউব ইনটু ফসফেট 3 মাইনাস এর উপরে হোল স্কয়ার। এখন দেখো এটা বলছে Ag2C2O4 এর ক্ষেত্রে দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত? তার মানে Ag2 মানে 2S এটার উপরে হোল স্কয়ার ইনটু কত? S না, তার মানে 4S কিউব হবে आंसर, 4S কিউব এটা হবে आंसर। আচ্ছা, দেন আমাদের পরেরটাতে আসতেছে দেখো, এগুলো সবগুলো হচ্ছে KSP KIP নির্ণয় করার মতো। M2X3 এর দ্রাব্যতা এত হলে KSP কত? মানে 108 S⁵ সমান সমান এত যদি হয়, বুঝতেইছো 2 এবং 3 থাকলে কি হয় 108 S⁵ সমান সমান কত? 1.1 × 10 টু দি পাওয়ার -3। তাহলে S এর মানটা এখান থেকে নির্ণয় করে নিবা। তারপরে দেখো Ag2CrO4 এর KSP দেওয়া আছে, মানে SS 4S কিউব এর মান দেওয়া আছে এত, 4S কিউব সমান সমান দেওয়া আছে কত? 4 × 10 টু দি পাওয়ার -12। তাহলে 4 4 গেল, S এর মান কত হবে? কিউবিক রুট 10 টু দি পাওয়ার -12, এটা 10 টু দি পাওয়ার -12 এটা। আচ্ছা, 10 টু দি পাওয়ার -4 হওয়ার কথা এটা 83। এটা দেখে নিবা কত হয়। AB3 এর দ্রাব্যতা গুণফল এত হলে এটি দ্রাব্যতা কত? AB3 কে তুমি যদি বিয়োজিত করো তাহলে কি আসে বলো তো? A3 প্লাস 3B মাইনাস না, তাহলে এখানে তুমি যদি S বিয়োজিত হয়ে যায় তাহলে এখানে থাকবে S, এখানে থাকবে 3S, তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে? S ইনটু 3S এর উপরে কিউব, তার মানে আসবে দেখো 3S এর উপরে কিউব মানে কত? 27, 27S কিউব এবং S মানে কত? 27S⁴। শর্ত মতে 27S⁴ সমান সমান এইটা 27S⁴ সমান সমান হচ্ছে এই যে 1.7 × 10 টু দি পাওয়ার মাইনাস কত? 12। কারণ S এর মান এখান থেকে নির্ণয় করে নিবা, যেটা আসবে সেটাই आंसर। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? 50 ml দ্রবণে কত আছে? 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে লিটার প্রতি কত হবে? তাহলে 50 ml যদি থাকে 5 গ্রাম, 1 ml কত? 5/50 এবং লিটার মানে কত? 1000 এ কত? 1000 এ কত? তার মানে এখানে দেখো 5 দিয়ে দিলে 2 দিয়ে দাও 10 দাও, তাহলে এটা কত আসবে? 100 গ্রাম পার লিটার হলো आंसर। ক্যালসিয়াম ফ্লোরাইডের হচ্ছে তোমার জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত? তাই ক্যালসিয়াম ফ্লোরাইড এটা কি আসবে দেখো তো? 2 এবং 1, তার মানে 4S কিউব আসবে কিন্তু, তাহলে 4S কিউবের ক্ষেত্রে S এর মানটা দিয়ে দেওয়া আছে, বুঝছো? তাহলে জাস্ট খালি দ্রাব্যতা গুণফল কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, এটা একটু ভালোভাবে বোঝানো লাগবে। দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এটা 0.00655। তাহলে দেখো তো ক্যালসিয়াম ফ্লোরাইড ধরো, এটাকে তুমি যদি বিয়োজিত করো তাহলে কি আসবে? ক্যালসিয়াম 2 প্লাস এবং এই যে ফ্লোরিন মানে কি 2F মাইনাস এরকম আসবে না? তাহলে এটা যদি S বিয়োজিত হয়ে যায়, এখানে S এবং এখানে গেল 2S, তার মানে কত? S ইনটু 2S এর উপর হোল স্কয়ার, এটা সমান সমান হচ্ছে কি দ্রাব্যতা গুণফল না, এটাই তো KSP, এটাই হলো কি KSP সমান সমান কত? 4S কিউব। এখন দেখো তোমাকে বলছে যে এখানে দেখো তোমাকে বলছে যে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এত,
ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বলতে কি বোঝানো হবে? 2s। এখানে দেখো তো ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? 2s না? তাহলে 2s মিলেই হচ্ছে এত, 2s মিলেই হচ্ছে এত, তার মানে s এর মান কত হবে? এত ডিভাইড বাই 2 না? 2s মিলে হলো 2s মিলে দেখো 0.00655, 0.00655। তাহলে s এর মান কত হবে? 0.00655 এত ডিভাইড বাই 2 না? এখন 4s কিউব, 4 ইনটু এটার মান বসাই দিবা 0.00655 ডিভাইডেড বাই 2, এটার উপর কিউব করে নিবা, এটাই आंसर চলে আসবে। অধক্ষেপের জন্য কোন শর্তটি প্রযোজ্য? অধক্ষেপ পড়বে কখন? যখন আয়নিক গুণফল কি হয়? দ্রব্যতা গুণফলের থেকে বেশি হয়, তখনই কি হয়? অধক্ষেপ পড়বে। তার মানে এটা হবে आंसर। কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হইলে এবি, দেখো এটা কি হয়ে গেছে? a প্লাস b মাইনাস। এর আয়নিক গুণফল নিচের কোনটি হবে? অবশ্যই আয়নিক গুণফল কি হবে? এই যে a প্লাস এবং b মাইনাস, অর্থাৎ এদের হচ্ছে ঘনমাত্রা কি হবে? গুণফল। ঘনমাত্রার গুণফলই কি হবে? এদের আয়নিক গুণফল। ঠিক আছে, এখানেও কি সেম mx2, তার মানে কত আসবে? 4s কিউব। 4s কিউবের মান হচ্ছে এত, তাহলে s এর মান কত? জাস্ট নির্ণয় করা। এটা দেখো CaC2O4 ক্যালসিয়াম অক্সালেট, এর দ্রব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি হবে? আচ্ছা, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর বলছে দেখো 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 0.1 মোলার হচ্ছে H2CO3 মানে কি বলো তো দেখি? কার্বনিক অ্যাসিড, তাই না? এখন কথা হলো CaC2O4 এর দ্রব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি হবে? এখানে 0.1 ml HCl মানে এটি কি তোমার হচ্ছে অ্যাসিড, তারপরে হচ্ছে এটাও কি অ্যাসিড, তারপর এটা হলো কি অ্যাসিড। একমাত্র ক্ষার কোনটা দেখি বলো তো? এটা হলো একমাত্র ক্ষার। এখন কোন দ্রবণের দ্রব্যতা বেশি হবে? এই অ্যাসিডিক দ্রবণের ভিতরে কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি দুর্বল? এখানে এই তিনটার ভিতরে কিন্তু সবচেয়ে দুর্বল হচ্ছে 0.1 মোলার H2CO3। তার মানে এই দ্রবণে কি হবে? এর দ্রব্যতা সবচেয়ে বেশি হবে। A2B3 এই ক্ষেত্রে কত হবে দেখি বলো তো? 108s⁵, এটা তো বুঝতেইছো, তাই না? তারপরে এখানে বলা আছে ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রব্যতা দেওয়া আছে, ওই তাপমাত্রায় এর দ্রব্যতা গুণফল কত হবে? তার মানে এটাই বুঝতেইছো, এখানে 3s কিউব আসবে আর এটা হচ্ছে s, তার মানে 27s⁴ সমান এত আসবে। 27s⁴ আসবে কিন্তু এই ক্ষেত্রে 27s⁴ সমান এত আসবে। এখান থেকে s এর মান নির্ণয় করে নিবা, এটাই কিন্তু হয়ে গেল আমাদের। এখানে দেখো শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি আর নীলাভ সবুজ বর্ণ দেখায়? কোন আয়নটি কি দেখায়? নীলাভ সবুজ বর্ণ দেখায়। নীলা সবুজ বর্ণ দেখায় কোনটা দেখি বলো তো? আপেল সবুজ দেখায় হচ্ছে বেরিয়া, পটাশিয়াম দেখে কি? বেগুনি, তারপর ক্যালসিয়াম কি দেখায়? ইটের মতো লাল, তারপর কপার কি দেখাবে? আমাদের নীলাভ সবুজ। শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল দেখায় কোনটা? অবশ্যই এই যে ক্যালসিয়াম। শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ কোনটা দেখাবে? সোডিয়াম, তাই না? তারপর দেখা বলা আছে শিক্ষা পরীক্ষায় নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখাবে? বেগুনি বর্ণ দেখাবে কি? অবশ্যই পটাশিয়াম প্লাস। শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি বর্ণালী কোবাল্ট গ্লাসের মধ্য দিয়ে হালকা সবুজ দেখায়? এটা হালকা সবুজ দেখায়। তাহলে হালকা সবুজ দেখায় কোনটা দেখি বলো তো? হালকা সবুজ দেখাবে কোনটা? প্রথমে আমাদের প্রথম যেটা ছিল সেটা কি পটাশিয়াম ছিল না? পটাশিয়াম। তো পটাশিয়াম গাঢ় বেগুনির সাথে কোনটা দেখাচ্ছিল? পটাশিয়াম। পটাশিয়াম গাঢ় বেগুনির সাথে কোনটা দেখাচ্ছিল বলো? এখানে হালকা সবুজ দেখাবে হচ্ছে এই যে দেখো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ দেখাবে হচ্ছে হালকা সবুজ, এটা মনে রাখবা। কোবাল্ট ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল বর্ণের বর্ণালী দেখা যায় কোন ক্যাটায়ন? গোলাপি লাল বর্ণের কোবাল্ট ব্লু গ্লাসের ভিতরে গোলাপি লাল বর্ণ এই যে চলে আসছে, দেখছো? পটাশিয়াম প্লাস। পটাশিয়াম প্লাস হচ্ছে শিখা পরীক্ষায় হচ্ছে তোমার বেগুনি রং দেখাচ্ছিল শিখা পরীক্ষায়, তাই না? এবং গোলাপি লাল বর্ণ দেখায় হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসের মাধ্যমে, তাহলে সেটা কি হবে? পটাশিয়াম। এবং বাকি যে দুইটা থাকলো অর্থাৎ কপার এবং সোডিয়াম, এগুলো একবার পুরোপুরি শোষণ করে নিচ্ছিল, এই জন্য এখানে কোনো বর্ণ প্রতিফলিত হচ্ছিল না, বুঝছো? কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ প্রতিফলন করতো না। নেসলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? অবশ্যই কি এটা অ্যামোনিয়াম প্লাস শনাক্ত করা হয়। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা নিচের কোন ক্যাটায়নটি শনাক্তকরণ করা হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা। দেখি বলতো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা সংকেত কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, এটা হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যাবে? সোডিয়াম প্লাস। আচ্ছা, অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিতকরণ করা যায়? ক্যালসিয়াম 2+, এই তো বিষয়।
তারপরে এগুলো হচ্ছে তোমাদের ইয়ে থেকে দেওয়া আছে আয়ন শনাক্তকরণ, এই আয়ন শনাক্তকরণ গুলো তোমরা দেখে নিবা। সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, K2H2SB2O7। অ্যামোনিয়াম প্লাস হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ এর ক্ষেত্রে কোন বিকারক ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম প্লাসের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে, অ্যামোনিয়াম প্লাসের ক্ষেত্রে এই যে নেসলা বিকারক, তাই না? আর নেসলা দ্রবণকে কোনটা বলা হবে, এই যে K2AgI4 প্লাস KOH, এটাকে বলা হয় নেসলা দ্রবণ। এটা কিন্তু একবার মুখস্থ রাখা লাগবে। K2AgI4 প্লাস KOH, এটাকে বলা হয় কি, নেসলা দ্রবণ। নেসলা দ্রবণ, এই হলো বিষয়। ঠিক আছে, এখন দেখো সোডিয়াম পাইরোঅ্যান্টিমনের সংকেত এই যে Na2H2SB2O7, এটা হলো সোডিয়াম পাইরোঅ্যান্টিমনের সংকেত। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হবে কোন আয়ন শনাক্তকরণ করার ক্ষেত্রে, এই যে পটাশিয়াম প্লাসের ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে না কপারের ক্ষেত্রে, এটা একটু দেখে নিও তো, পটাশিয়াম না কপার, এটা পটাশিয়াম হবে না কপার হবে, এটা একটু দেখে নিবা। ঠিক আছে, এখন এইগুলো হচ্ছে আমাদের আউট অফ সিলেবাস। এগুলো হচ্ছে তোমাদের যেগুলো 24 ব্যাচ আছে তাদের হচ্ছে আউট অফ সিলেবাস। ক্রোমাটোগ্রাফি, তারপরে হচ্ছে তোমার পাতন, আংশিক পাতন, এগুলো কিন্তু আমাদের তোমাদের কি সিলেবাসে নাই। আচ্ছা, ক্রোমাটোগ্রাফির দশা কয়টা এটা একটু মনে রাখতে পারো, যে দুইটা দশা থাকে, একটা হচ্ছে নিশ্চল দশা আর একটা হচ্ছে সচল দশা। পেপার ক্রোমাটোগ্রাফি আরএফ এর মান কত হয়, আরএফ এর মান সবসময় মনে রাখবা, আরএফ এর মান হয় পেপার ক্রোমাটোগ্রাফিতে 0.5। আচ্ছা, এখন দেখো কোন প্রক্রিয়ায় এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বুয়েট এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়, এখন এগুলো সলভ করতে হবে। কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে, এই যে থোরিয়ামের পরের মৌল কি বলো দেখি, থোরিয়ামের পরের মৌল, থোরিয়ামের পরের মৌল, এটা হয়তো তোমরা পারবা না, এইভাবে আমি মনে রাখলাম, ধরো হচ্ছে গ্যালিয়াম লেড ইয়ে থেকে, গোল্ড থেকে, গোল্ড, মার্কারি, থ্যালিয়াম, লেড, বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্টাটাইন, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, এটা হবে হচ্ছে প্রোটেক্টিনিয়াম, এটা হলো প্রোটেক্টিনিয়াম হবে, বুঝছো? আমাদের এইখান থেকে এটা কিভাবে তৈরি হবে সেটা দেখবো আমরা। থোরিয়াম থেকে এইটা, থোরিয়ামের কি দেওয়া আছে দেখো তো, টিএইচ, এটার হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 90 এবং 234, এটা হলো 90 এবং 234, এবং এখান থেকে তৈরি হয়েছে কি দেখো তো, এখান থেকে তৈরি হয়েছে হচ্ছে আমাদের পিএ, যেটা হচ্ছে 91 এবং 234, এটা দেওয়া আছে পিএ, এটা হলো 91 এবং 234। তাহলে দেখো তো এখানে হচ্ছে 90, এখানে হয়ে গেছে কত 91, তার মানে আমার ডান পাশে যদি আমি এখানে ডান পাশে দেখো ভর সংখ্যা দুইটাই সেম হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু ডান পাশে আমাদের এই যে পারমাণবিক সংখ্যা সেম হয় নাই, তাই প্রোটন সংখ্যা সেম হয় না, এটা কিভাবে সেম করব? এখানে যদি একটা এইভাবে একটা কাজ করো তাহলে কি কাজ হয় না, হয়ে যায় না? দেখো তো এই যে 0 সাথে 234 যোগ করলে 234 হয়, মাইনাস 1 এর সাথে 91 যোগ করলে কিন্তু 90 হয়। এইটা যেটা দেখছো এটা কি দেখছো, এটা হলো বিটা রশ্মি, বিটা রশ্মি, তার মানে বিটা এমিশনের মাধ্যমে তুমি এই যে থোরিয়াম থেকে তুমি এই যে ইউরেনিয়ামের আগের মৌল কি বললাম, থোরিয়ামের আগে ওইটা বিটা এমিশন। আচ্ছা, তারপরে বলছে দেখো যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তার মানে কি হবে, আইসোটোপ। ও আচ্ছা, নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কোথায় থাকে, এগুলোর ভিতরে কোনটা বেশি বলতো দেখি, গামা রে, এক্স রে, ভিজিবল রে, মাইক্রোওয়েভ হবে। কোবাল্ট এবং কোবাল্ট 2 প্লাস এর জন্য কোন নিচের কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে, কোবাল্টের কত 27 না, তার মানে 4s2 এবং থাকবে থাকবে হচ্ছে 3d7, তাই না? এখন দুইটা ইলেকট্রন চলে গেলে চলে যাবে হচ্ছে 4s2 থেকে, তার মানে 4s0 হয়ে যাবে এবং 3d7 থেকে যাবে, তাহলে 4s2 এই যে দেখো খ নাম্বার, 3d7 4s2 এবং 3d7 4s0, এটা। নিচের কোন ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখে আসছি আমরা। রেডবার্গ ধ্রুবকের RH দ্বারা প্রকাশিত H পরমাণুর বর্ণালীর বামা সিরিজে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি হবে, তাহলে এটা একটু দেখতে পারো, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা মিউ বার সমান সমান কি RH 1/NL স্কয়ার 1/NL স্কয়ার মাইনাস 1/NH স্কয়ার, RH 1/NL বলতেছে হাইড্রোজেন পরমাণু বামার সিরিজে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এখানে বোঝা যাচ্ছে বামারের জন্য NL এর মান কি হবে 2 স্কয়ার মাইনাস 1/NH এর মান কত হবে, দেখি বলো তো। এখানে তুমি যদি একটা বড় অংশ তুমি যদি এখানে বাদ দিতে পারো, এখান থেকে তুমি যদি একটা বড় অংশ বাদ দিতে পারো, তাহলে কি এর মানটা কি হয়ে যাবে,
একটা বড় অংশ বাদ দিয়ে দিলে, তার মানে এর মানটা কতক্ষণ কি ছোট হয়ে যাবে না? এরা বলছে দেখো আর এই বিদ্যুৎ রশ্মি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামাসির যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তার মানে এইটার মান হইতে হবে কত? সর্বনিম্ন। তাহলে এটার মান সর্বনিম্ন হইতে গেলে ডান পাশের এটা সর্বনিম্ন হইতে হবে না? তাহলে এটা সর্বনিম্ন করার উপায় কি? এই একটা বড় অংশকে বাদ দেওয়া। তাহলে একটা বড় অংশকে বাদ দিতে গেলে তার হর কি করতে হয়? বড় একটা অংশকে তুমি যদি বাদ দিতে চাও তাহলে হরকে কি বাড়াইতে হয় না? হরকে কিন্তু ভালোভাবে বাড়াইতে হয়, বুঝছো? এগুলো বিষয়। এখন তাহলে তোমরা এটা কি করবা? এটা তোমাদের কাজ, এটা তোমরা করে নিবা। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো শোষণ করে? কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো শোষণ করবে শিক্ষা পরীক্ষায়, দেখি বলো তো। এটা কিন্তু এর আগের দিন দাগাই দিছি, বলছিলাম মেডিকেল আসছে, এটা 19 থেকে দিছিল। 121, এটা দেখি অ্যান্সার দাও। একশো একুশের আনসারটা দাও তো দেখি। একশো একুশের আনসারটা দাও। একশো একুশের আনসারটা দাও তো দেখি। এটা কিন্তু খুব সুন্দর করে দাগাই দিয়েছিলাম এবং বলছিলাম যে মেডিকেলে হচ্ছে আমাদের যে এক্সাম মেডিকেলে যে কোশ্চেন গুলা হয় সেই কোশ্চেন গুলা টপিক সেম থাকলেও কি হয়, আশেপাশে থেকে কোশ্চেন হয়। এই কোশ্চেনটা কিন্তু আশেপাশে থেকেই হয়েছিল। কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো শোষণ করে না শিক্ষা পরীক্ষায়? এই যে সোনালী হলুদ। শোষণ করে না বলতে কি হয়? শোষণ করে না দেখেই তো ওয়ে বর্ণহীন হয়ে যায় কোবাল্ট ব্লু গ্লাসে, তাই না? আচ্ছা, লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী? দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী হবে দেখি বলো তো। সুপার স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড না স্যাচুরেটেড? অবশ্যই স্যাচুরেটেড, সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে? স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, এটা ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রাব্যতা গুণফল প্রযোজ্য। বেশ ভালো কোশ্চেন একটা। তারপরে দেখো পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যাবে? অরবিটালের ধারণা বোর পরমাণু মডেল থেকে, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে, কোয়ান্টাম বলবিদ্যা থেকে, না হচ্ছে আউপাউ নীতি থেকে? অরবিটালের ধারণা অবশ্যই কি কোয়ান্টাম বলবিদ্যা থেকে, কারণ অরবিটালের ধারণা দিছে কে? সোমারফিল্ড। ওটা অবশ্যই কোথায় চলে যায়? কোয়ান্টাম বলবিদ্যাতে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো বলা আছে হচ্ছে কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তো বিকিরণের বর্ণ কেমন হবে? তো বিকিরণের বর্ণের হচ্ছে একটা চার্ট ছিল, তোমাদের মনে আছে কিনা? এই চার্টটা আমি এখন এখানে লিখে দিচ্ছি। দেখো 380 থেকে যদি 424 ন্যানোমিটারের ভিতরে হয় তখন সেই বর্ণটা কেমন হয়? বেগুনি। তারপরে 425 থেকে যদি 450 হয় তাহলে সেটা কি হয়? বেনিয়া সহ কালা, তার মানে নীল। তারপরে 451 থেকে যদি 500 হয় তখন তাকে দিবে কি হবে? আসমানি, আসমানি। তারপর দেখো 501 থেকে, সাপোজ 501 থেকে, এটা একটু লেখাটা মিশাই দিই। দেখো 501 থেকে তুমি যদি করো, এটা হচ্ছে 501, এটা থেকে তুমি যদি করো 575 পর্যন্ত, তাহলে সেটা কি আসবে? সবুজ। তারপরে 575 থেকে তুমি যদি করো 590, তাহলে এটা কি আসবে? হলুদ। তারপরে কমলা। 591 থেকে বা 590 থেকে তুমি যদি 647 করো, এটা আসবে কি? কমলা, কমলা। আর যদি 647 এর উপরে করো তাহলে কি হবে? সেটা লাল। 647 থেকে ধরো 780 এরকম করলা। এখন বলা হয়েছে কোন আলোক রশ্মি যদি তরঙ্গ ধরো 540 হয় তাহলে 540 কোন রেঞ্জে পড়ে? দেখো তো 540 কিন্তু এই যে সবুজ রেঞ্জে পড়ে, বুঝছো? এটা সবসময় মনে রাখবা এইভাবে, হলুদটা মনে রাখবা 575 থেকে 590। তারপরে হচ্ছে উপর নিচ করবা, এটা তাহলে খুব তাড়াতাড়ি মনে থাকবে। এটা হচ্ছে সবুজ। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? শক্তি স্তর n1 দেওয়া থাকলে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি? 2n স্কয়ার না? তাহলে 2 ইনটু 5, 5 এর উপর স্কয়ার মানে কত? 25 গুণ 2 মানে 50। ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 50টা।
2p অরবিটালের জন্য n l ও m এর মান নিচের কোন সেটটি হবে? 2p অরবিটালের জন্য তাহলে n এর মান কত হবে? 2, p এর মান কত হবে? 2p। এমনিতেই বুঝবা n এর মান হবে হচ্ছে 2, p এর জন্য l এর মান হয় হচ্ছে 1, m এর মান কি হইতে পারে? -1 হইতে পারে, 0 হইতে পারে, +1 হইতে পারে। তাহলে 2 1 এবং এই যে -1 0 +1। 3d উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? 3d চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত? তাহলে যদি ভাই d অরবিটাল থাকে তার মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টা হবে? 5টা না? মানে অরবিটাল সংখ্যা কয়টা? 5টা না? এই যে 5টা। নিচের কোন সেটটিতে সমআয়ন প্রভাব বিদ্যমান? আচ্ছা একটা জিনিস মনে রাখো, সমআয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট যেটা আছে সেই ইফেক্টে দুইটা আয়ন কমন থাকে, যেমন ধরো H2S এবং HCl। এখানে দেখো তো এই যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটা আয়নই কমন নাই। তো যদি দুইটা যদি হচ্ছে তোমার থাকে দুইটা যদি তোমার হচ্ছে দ্রব্য থাকে এবং সেই দ্রব্যগুলো যদি সম আয়ন অর্থাৎ আয়নগুলো যদি সেম মিলে যায় তখন তাকে বলা হচ্ছে সমআয়ন। এখন এই সমআয়নের ফলে দ্রব্যতা কি হয় এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। সমআয়নের ফলে দ্রব্যতা হ্রাস পায়। সমআয়নের ফলে কি হবে? দ্রব্যতা হ্রাস পায়। সমআয়নের ফলে কি হবে? দ্রব্যতা হ্রাস পায়। আচ্ছা, কমন আয়ন ইফেক্টের কারণে কি হবে? দ্রব্যতা হ্রাস পাবে। আমরা এই যে H2S এবং HCl দেখছো, বাদ বাকি অন্যগুলোতে কিন্তু এভাবে মিলবে না। এই যে NaCl, তারপর হচ্ছে CH3CL তো হবেই না, বুঝছো? এখানে তো কোনো হবে না, এটা জৈব যৌগের অংশ। CH3Cl মানে কি? মিথাইল ক্লোরাইড। তাহলে CH4 এটা তো জৈব যৌগের অংশ, হবে না। তো ওইভাবে ভাগই করা যায় না যৌগ যৌগকে, তাই না? আয়ন হিসেবে ভাগই করা যাবে না, এটাও জৈব যৌগ। আয়ন হিসেবে ভাগ করা যাবে? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে, এটা দ্রাব্যতা গুণফল বের করতে বলছে। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত? এটা হচ্ছে 4s³ হবে না, 4s³ সমান এত, s এর মান বের করতে হবে জাস্ট এইটা। আচ্ছা এটা বের করে নিবা। তারপরে বলতেছে এটা তার মানে এটা কত? 108s⁵ হবে। তাহলে 108s⁵ সমান দ্রাব্যতা গুণফল এত। তাহলে s এর মান নির্ণয় করবা। তাহলে সালফেট আয়নের কত হবে? 3 সালফেট ছিল, কিন্তু ওখানে কত থাকবে দেখি বলো তো? 3 সালফেট থাকবে না? 3 সালফেট থাকবে, একটা সালফেটের মান নির্ণয় করবা, 3 দ্বারা ভাগ করে দিবা জাস্ট। এটা তোমরা পারবা। আচ্ছা এখানে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল থাকলে দ্রাব্যতা কত? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2s² মানে কত? 4s³ 4s³ সমান আছে 4.42 × 10⁻⁻7 5। তাহলে s এর মানটা নির্ণয় করে নিবা, তাইলে হয়ে যাবে। s এর মানটা কি করবা? নির্ণয় করে নিবা। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? যদি n এর মান দেওয়া থাকে তাহলে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? অরবিটাল নাম্বার, অরবিটাল সংখ্যা নির্ণয়ের, অরবিটাল সংখ্যা নির্ণয় কিভাবে করবা? n² দিয়ে। তাহলে n যদি হয় 5 তাহলে এটা হবে হচ্ছে 25। কত হবে? 25। আচ্ছা ম্যাগনেসিয়ামের মৌলের সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটা? ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইয়েতে তার মানে কত দেখি বলো তো? আমরা জানি হচ্ছে 1s1 2s 1s2 তারপর হচ্ছে 2s2 তারপর হচ্ছে 2p6 তারপর কত? 3s2 তার মানে s অরবিটাল আসবে। তাহলে s অরবিটালের ক্ষেত্রে 3 তার মানে n এর মান হবে 3, l এর মান হবে কত? 0 এবং l এর মান যদি 0 হয় m এর মান কি 0 হয়ে যাবে না? এটা হলো आंसर। বুঝছো? ঠিক আছে। ইলেকট্রনের কোন অরবিটাল থেকে স্থানান্তর ঘটলে বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালী সৃষ্টি হয়? বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালী, তার মানে বামার সিরিজ হচ্ছে 2 নম্বর রেখা বর্ণালী, এর সাথে তৃতীয় রেখা বর্ণালী মানে 3 দিয়ে 5, 5 থেকে আসতে হবে 2 এ, তাইলে কাজ হয়ে যাবে। এই যে দেখো n5 থেকে আসতে হবে n2। ক্রোমিয়াম পরমাণুতে বিজোড় ইলেকট্রন, এটা তো পড়াইছি 6, এর একবার মুখস্থ করে ফেলবা করতে করতে। নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? এই দেখো ফোটনের শক্তি সর্বাধিক তারই হবে যার ac/λ, এই শক্তিটা সর্বাধিক তারই হবে যার ল্যামডা মান কম। ল্যামডার মান কম কোথায়? বে নিয়ে আসো পালা, বেগুনি আগে আসতেছে না ল্যামডার মান, তাহলে বে নিয়ে হবে এই যে, এটা হবে অ্যানসার। বাদ বাকি এগুলো হচ্ছে তোমাদের আউট অফ সিলেবাসের, এগুলো তোমাদের লাগবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এমসিকিউ হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমাদের ক্লাস আছে কিসের উপরে? পরবর্তীতে কিন্তু আমাদের ক্লাস আছে এরপরে বায়োলজির উপরে ক্লাস আছে। বায়োলজির হচ্ছে 4র্থ অধ্যায় যেটা আছে রক্ত এবং সংবহন, প্রথম ক্লাসে দাগাই দিব, খুব ভালোভাবে দাগাই দিব, এবং এটা এমসিকিউ সলভ করার তেমন কিছু নাই, বুঝছো? এই জন্য বায়োলজি ক্লাসটা বেশ ভালোভাবে করবা, এটা খুব সুন্দর করে দাগাই দিব। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো এবং আলফা জোনের সাথেই থাকো।